হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেট আস লার্ন। আমি তোমাদের আগের ভিডিওতে প্রথম অধ্যায়ের কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা আর রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন নিয়ে। আজকে আমি আলোচনায় রাখবো রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আর রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি। তো চলো শুরু করা যাক। রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে কোনো ব্যক্তি রাজনৈতিক দিক থেকে সচেতনভাবে তার নাগরিক অধিকার ভোগ বা রক্ষা করতে পারে। তেমনি রাষ্ট্র, সরকার কিংবা সমগ্র বিশ্বের প্রতি তার যে কর্তব্য সে সম্পর্কেও তার সঠিক ধারণা জন্মায়। রাষ্ট্রবিজ্ঞানের ধারণা যদি না থাকে, কোনো ব্যক্তির পক্ষে তার দেশের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃত স্বরূপ উপলব্ধি করা সম্ভব নয়। সুতরাং বলা যায়, রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলে ব্যক্তির রাজনৈতিক সচেতনতা অধিক হারে বৃদ্ধি পায়। এবার জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, রাষ্ট্রের উৎপত্তি ইত্যাদি সম্পর্কে জানতে হলে রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কে কী মতামত প্রদান করেছেন সেটি জানতে হলেও রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজন রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলে ব্যক্তি তার অধিকার সম্পর্কে সচেতন হয়, গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সচেতন হয়, সুন্দর ও সুসংগঠিত সমাজ গঠনের জন্য যে নাগরিক জ্ঞানের প্রয়োজন তা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমেই আমরা লাভ করি। তাছাড়া নেতৃত্ব গঠনে রাষ্ট্রবিজ্ঞানের ভূমিকা রয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে দক্ষ সরকার গঠনের ক্ষেত্রে দেশের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজন আছে। সমাজ সচেতনতার ক্ষেত্রে যেমন বর্ণবিদ্বেষ, উগ্র জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ প্রভৃতি নির্মূল করার ক্ষেত্রে এবং সংকীর্ণতার বেড়াজাল অতিক্রম করে সুনাগরিকের গুরু দায়িত্ব পালন করতে রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজন রয়েছে। তাহলে দেখো যে রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলে কিন্তু আমরা আমাদের দেশের প্রতি আমাদের যে অধিকার, কর্তব্য বা আমাদের দেশের প্রকৃতি, আমাদের দেশের শাসন ব্যবস্থা কীরকম, আইন ব্যবস্থা কীরকম, বা সরকার কিভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা জানতে পারি। বা শুধু দেশ কেন, আমরা শুধু নিজের দেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের শাসন ব্যবস্থা সম্পর্কেও কিন্তু আমরা ধারণা লাভ করতে পারি। অতএব তাই রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসছি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি নিয়ে। রাষ্ট্র ও বিজ্ঞান এই দুটি শব্দের সমন্বয়ে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির সৃষ্টি হয়েছে। এবার রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতির মধ্যে যে বিষয়টি আমাদের জানতে হবে তা হলো, রাষ্ট্রবিজ্ঞানকে কি সত্যিই বিজ্ঞান বলা যায়? এই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন মতবিরোধ লক্ষ্য করা যায়। কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী একে বিজ্ঞান বলে মনে করেন, আবার কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী একে বিজ্ঞান বলে স্বীকার করতে চান না। এবার আসি যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী একে বিজ্ঞান বলেছেন তাদের কথায়। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলে মনে করেছেন। মন্তেস্কু, হবস, ব্লুমসলি, লর্ড ব্রাইস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা একে বিজ্ঞান বলে মনে করেন। যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলেছেন তাদের বক্তব্যের সমর্থনে তারা কিছু যুক্তি প্রদর্শন করেছেন। এবার এই যুক্তি নিয়েই কিন্তু আমি আলোচনা করব। যেমন, রাষ্ট্রবিজ্ঞান পর্যবেক্ষণ অভিজ্ঞতার সাহায্যে রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, নাগরিকদের আচার আচরণ বিশ্লেষণ করে। এ প্রসঙ্গে লর্ড ব্রাইস বলেছেন, মানুষের রাজনৈতিক আচার আচরণ জটিল হলেও তার মধ্যে সুসামঞ্জস্য লক্ষ্য করা যায় এবং এই সামঞ্জস্যই রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি। বিজ্ঞানের বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি রাষ্ট্রবিজ্ঞানে আছে বলেই তাকে বিজ্ঞান বলে
অভিহিত করা চলে। অতএব আমরা বুঝতে পারলাম কি, যে বিজ্ঞানের ক্ষেত্রে আমরা যেমন পর্যবেক্ষণ অভিজ্ঞতার উপর ভিত্তি করি, রাষ্ট্রবিজ্ঞানও পর্যবেক্ষণ অভিজ্ঞতার সাহায্যে রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি এবং নাগরিকদের আচার আচরণ বিশ্লেষণ করে থাকে। আবার রবসন বলেছিলেন যে কোনো সুসংবদ্ধ অথবা শিক্ষাদানযোগ্য জ্ঞানকে যদি বিজ্ঞান বলা হয় তবে সেই অর্থে রাষ্ট্রবিজ্ঞানও একটি বিজ্ঞান। আবার মার্কস এঙ্গেলস কেবল তত্ত্ব নয়, ঐতিহাসিক তথ্য প্রমাণের ওপর ভিত্তি করেই সমাজ বিকাশের ধারাটিকে বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করেছেন। আবার আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, গণিত ও পরিসংখ্যানের প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ মূল্যমান নিরপেক্ষ বাস্তব আলোচনা সম্ভব বলে মনে করেন। এইভাবেই ভৌতবিজ্ঞানের পদ্ধতির প্রয়োগ ঘটিয়ে রাষ্ট্রবিজ্ঞান মূল্যমান নিরপেক্ষ পর্যালোচনা সম্ভব বলে তারা দাবি করেন। এবার আসি, যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে স্বীকার করেননি তারা তাদের বক্তব্যের সমর্থনে যে সমস্ত যুক্তি প্রদর্শন করেছেন তার ব্যাপারে। এবার যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মানতে চাননি তাদের মধ্যে উল্লেখযোগ্য হল বাকল, কোথ, মেটল্যান্ড প্রমুখ। মেটল্যান্ড রাষ্ট্রবিজ্ঞানকে কোনো মতেই বিজ্ঞান বলে স্বীকার করে নিতে সম্মত নন। মেটল্যান্ড বলেছিলেন যে যখন আমি কোনো পরীক্ষায় এমন প্রশ্নপত্র দেখি যার শিরোনাম রাষ্ট্রবিজ্ঞান, তখন আমার দুঃখ হয় ওই শিরোনামটির জন্য, প্রশ্নগুলির জন্য নয়। অতএব বোঝাই যাচ্ছে যে মেটল্যান্ড কিন্তু একেবারেই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মানতে নারাজ। তারা বলতে চাইছেন যে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা যেমন বিষয়বস্তুর পর্যবেক্ষণ, বিশ্লেষণ, পরীক্ষা নিরীক্ষা করে, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সেরূপ বিশ্লেষণ করা সম্ভব নয়। অতএব রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব নয়। যেটা প্রকৃতি বিজ্ঞানের ক্ষেত্রে সম্ভব বা ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সম্ভব নয়। বিজ্ঞান ভিত্তিক বিষয়গুলির ক্ষেত্রে বিজ্ঞানীরা তত্ত্ব ও তথ্যকে সমান গুরুত্ব দিয়ে বৈজ্ঞানিক অনুশীলন করেন, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীরা বৈজ্ঞানিক অনুশীলন অপেক্ষা দার্শনিক চিন্তাভাবনা ও মতামতকে প্রাধান্য দেন। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে অনুসন্ধান ও পরীক্ষামূলক পদ্ধতি, গবেষণা এগুলি সম্ভব নয়। মনুষ্য সমাজই হলো রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু। বহু ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানীরা অনুমানের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন, পরীক্ষামূলক পদ্ধতি অনুসরণ করা কিন্তু সম্ভব হয় না। আবার কোনো সামাজিক ঘটনা বা বিষয়ের সাথে একাধিক উপাদান জড়িত থাকে, ওই সব উপাদানের মধ্যে কোনটি মুখ্য ও গৌণ তা গবেষণাগারে পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা কিন্তু সম্ভব নয়। অতএব এই সমস্ত যুক্তিভিত্তিতে আমরা কিন্তু বারবার বুঝতে পারছি যে বিজ্ঞানের ক্ষেত্রে যে পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা গুলো সম্ভব, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু সেগুলো সম্ভব নয়। আবার বলা যায় রাষ্ট্রের প্রকৃতি, কার্যাবলী, গণতন্ত্র, সমাজতন্ত্র ও গ্রহণযোগ্যতা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যেমন মতবিরোধ লক্ষ্য করা যায়, কিন্তু ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে এরূপ মতবিরোধ দেখা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটা তো স্বাভাবিক। যেমন রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটি সমাজের অংশ, সমাজ বিজ্ঞানের অংশ, তো প্রকৃতি বিজ্ঞান বা ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে তো এরকমটা লক্ষ্য করা যায় না। প্রাকৃতিক বিজ্ঞানের পরীক্ষালব্ধ ফলাফল সার্বজনীন প্রকৃতি সম্পন্ন হওয়ায় তা সব দেশে ও সব সমাজে সমভাবে প্রযুক্ত হয়, কিন্তু একটি দেশের রাজনৈতিক ব্যবস্থা অন্য দেশে প্রযুক্ত হয় না। অতএব ভারতের যে শাসন ব্যবস্থা তা কিন্তু অন্য দেশে প্রযুক্ত হবে না, বা অন্য দেশের শাসন ব্যবস্থা আমাদের দেশে প্রযুক্ত হবে না। এই ব্যাপারেও কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এরূপ কোনো ব্যাপার লক্ষ্য করা যায় না। বস্তু জগৎ প্রাকৃতিক
নিয়ম অনুসারে চলে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু সেরূপ কোনো নিয়ম অনুসারে চলে না। আবার একজন রাষ্ট্রবিজ্ঞানী কখনোই নিরপেক্ষভাবে পরীক্ষা নিরীক্ষা চালাতে পারেন না, কারণ আর্থসামাজিক অবস্থান তার চিন্তাভাবনাকে প্রভাবিত করে। কিন্তু একজন বিজ্ঞানীর ক্ষেত্রে এরূপ সমস্যা হয় না। প্রকৃতিবিজ্ঞান ও ভৌতবিজ্ঞান বস্তু জগতের যে কোনো অংশ, অণু, পরমাণুকে তার আলোচনা ও গবেষণার মধ্যে স্থান দেয়, কিন্তু ব্যক্তি মানুষের চিন্তা কার্যকলাপ গবেষণার বিষয়বস্তু হতে পারে না। এই প্রসঙ্গে কার্ল মার্কস বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে অণুবীক্ষণ যন্ত্র বা রাসায়নিক বিকারক কাজে লাগে না, উভয়ের স্থান গ্রহণ করে চিন্তা শক্তি। অতএব বুঝতে পারলে কি মার্কস কি বলতে চাইছেন, যে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে অণুবীক্ষণ, অণু, পরমাণু, এই রাসায়নিক বিকারক এইসবের কোনো প্রয়োজন কিন্তু লাগে না। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আমরা কি মানুষের চিন্তা শক্তি এই সমস্তই লক্ষ্য করি। মরিস কনফোর্ট বলেছেন, মানুষের সামাজিক সম্পর্ককে যেমন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা যায় না, তেমনি তাকে পৃথক করে নিয়ে কোনো রাসায়নিক বিকারকের সাহায্যে তার প্রকৃতিও আবিষ্কার করা যায় না। অতএব মরিস কনফোর্টও কিন্তু মার্কসের মতনই বলতে চেয়েছেন যে মানুষের সম্পর্ককে কিন্তু আমরা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করতে পারি না। তাহলে বলা যায় যে রাষ্ট্রবিজ্ঞান যেহেতু সমাজ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, তাই একে প্রকৃতি বিজ্ঞানের সাথে আমরা তুলনা করতে পারি না। অতএব সবশেষে এটাই আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞানীকে বহু ক্ষেত্রে অনুমানের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সেই সিদ্ধান্ত সব ক্ষেত্রে অভ্রান্ত হবে এমন কোনো কথা নেই, অর্থাৎ এই সিদ্ধান্তকে নিয়ে কিন্তু অনেক মতপার্থক্য দেখা যেতেই পারে, বা বলা বাহুল্য যে সেই সিদ্ধান্তকে গ্রহণ করে মতপার্থক্য দেখাই যায়। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যার সাথে রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে, কারণ রাষ্ট্রবিজ্ঞানীর গবেষণাগার হলো সমগ্র সমাজ এবং গবেষণাগারের বিষয়বস্তু হলো মানুষ। সমাজ এবং মানুষ উভয়ই কিন্তু পরিবর্তনশীল, ফলে রাষ্ট্রবিজ্ঞানীদের গবেষণালব্ধ সিদ্ধান্ত অনেক সময় ভ্রান্ত হতেই পারে। তাছাড়া বিজ্ঞানের সূত্রগুলি সর্বত্রই এক ও অভিন্ন, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সূত্রগুলি কিন্তু সর্বত্র একইভাবে প্রযুক্ত নাও হতে পারে। তাহলে বলা যায় যে এই সমস্ত ত্রুটির জন্য লর্ড ব্রাইসের মতো আমরাও রাষ্ট্রবিজ্ঞানকে অসম্পূর্ণ বিজ্ঞান বলে অভিহিত করতে পারি। রাষ্ট্র যেহেতু সমাজেরই অংশ, সেহেতু রাষ্ট্রবিজ্ঞানেও কতগুলি সাধারণ সূত্র নির্ধারণ ও ভবিষ্যৎবাণী করা সম্ভব। মানুষের সমাজ জীবন সম্পর্কে বৈজ্ঞানিক আলোচনা করাও রাষ্ট্রবিজ্ঞানীদের পক্ষে সহজ হয়েছে। তাই সর্বশেষে লর্ড ব্রাইসকে অনুসরণ করে আমরা রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করতে পারি। এটি কখনোই প্রকৃতিবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের সমতুল্য হতে পারে না, কারণ বিজ্ঞানের ক্ষেত্রে যে সমস্ত পর্যবেক্ষণ, বিশ্লেষণ, গবেষণাগার, পরীক্ষা নিরীক্ষা সম্ভব এবং বিজ্ঞানের ক্ষেত্রে যে সর্বজনগ্রাহ্য সিদ্ধান্ত নেওয়া সম্ভব, সেটি কখনোই একজন রাষ্ট্রবিজ্ঞানীর পক্ষে সম্ভব হতে পারে না। রাষ্ট্রবিজ্ঞানীদের নেওয়া সিদ্ধান্ত মধ্যে কিন্তু মতবিরোধ লক্ষ্য করা যায়। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা এবং প্রকৃতি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব।